ভাবিয়ে আজকে ভাবির কথা বারবার আইতে আছে। মুরব্বী মানুষকে শোনো, মাঝে মাঝে কথাগুলো শুনবা। হুন্ডা চালায় গুন্ডারা, একটা ডায়লগ আছে কুমিল্লার এলাকার ভিতরে। তো এই ডায়লগটারে বাস্তবে প্রমাণ করছে। দেখছে কারা? তারা আবার ফার্ম গেটের ছাত্র দলের নেতারা। তাহলে তিনি ঘর থেকে বেরোবেন কি করে? আর ঘরে বসে তিনি দিনের পর দিন সাক্ষাৎ করে যাবেন আর শিরোনাম হতে থাকবেন, আর তাতেই তিনি নির্বাচন জিতে যাবেন। নির্বাচনটা তো কখনো এত সহজ ছিল না, যে কারণে প্রাণের ঝুঁকি নিয়েই তো রাজনৈতিক নেতারা আমাদের মতো দেশগুলোতে নির্বাচনী প্রচারণা চালান। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভাতেও তো আমরা হামলা হতে দেখলাম। বিরাট একটা জয়। আপনারা যেভাবেই বলেন, অন্য কেউ হইলে পারতো না রে ভাই। এই ডক্টর শফিকুর রহমান সাহেব কইরা দেখাই দিছে। তাকে এর জন্য মন্ত্রের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ জানাচ্ছি, যে আমরা জাতিভেদ চাই না। গোপালগঞ্জের যারা আছে তারা আমাদেরই ভাই। তারা কেউ যদি কোনো অন্যায় করে থাকে, ওই 5ই আগস্টের সময় তার বিচার হবে। কিন্তু নিরীহ মানুষও তো অনেক আছে, এবং অনেক গোপালগঞ্জে অনেক মানুষই আছে যারা আওয়ামী লীগ করে না। চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অসাধারণ নজিরবিহীন পদক্ষেপ, কিন্তু বিএনপির কারণে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। বিএনপি নেতা তারেক রহমান যেসব বাধার কারণে দেশে ফিরতে পারছিলেন না, সেসব বাধা মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের কারণ যে ছিল তার নিরাপত্তা, সেটা নিয়ে সবসময় আলোচনা ছিল। বিশেষ করে তিনি যেহেতু জিয়া পরিবারের একমাত্র উত্তরসূরি, কাজেই তারেক রহমানের জীবনের সাথে সরাসরি বিএনপির রাজনৈতিক এবং দলীয় ভবিষ্যৎ সম্পৃক্ত, সে বিষয়টা মাথায় রেখে তারেক রহমানের নিরাপত্তার বিষয়টা যে তার দল সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে, অনেক সময়ই সেই প্রসঙ্গ আলোচনা করেছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। যখন বারবার প্রশ্ন উঠছিল 2024-এর 5ই আগস্টের পর থেকে যে তারেক রহমান ফিরছেন না কেন, তারেক রহমান যখন 25শে ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিলেন, তখন যেমন এটা বুঝতে বাকি থাকলো না যে যেসব মানে ব্যক্তি বা পক্ষের সঙ্গে তার সমস্যা, যারা তাকে বাধাগ্রস্ত করতে চাইছিলেন দেশে ফেরার পথে, সেই বাধা যেমন কেটে গেছে, সেসব দূরত্ব যেমন দূর হয়েছে, তেমনি নিশ্চিতভাবে তার নিরাপত্তার একটা সর্বোচ্চ গ্যারান্টি তিনি পেয়েছেন। এবং তিনি দেশে ফিরেছেন, দেশে ফিরে জনসভায় বক্তৃতা দিয়েছেন। তবে সেদিন 4000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য শুধুমাত্র তারেক রহমানের ডিউটি করেছে। তারেক রহমান একটা বুলেট প্রুফ বাসে করে ঢাকার তার গুলশানের বাড়ি থেকে এরপর সংসদ ভবন এলাকায় গিয়ে তার বাবার কবর জিয়ারত করেছেন। আর খালেদা জিয়ার জানাজার অনুষ্ঠানটি তো সেদিন তো সেটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনাতেই হয়েছে, কাজেই সেনা প্রহরা, পুলিশ প্রহরা সব ছিল। তো প্রশ্ন উঠছিল যে তিনি কি তাহলে বাংলাদেশে ফিরলেন এমন একটা গ্যারান্টি পেয়ে যে তিনি কখনোই একটা সর্বসাধারণের রাজনৈতিক নেতা হয়ে উঠতে পারবেন না, মানে তাকে সব সময় একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শত শত পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিবেষ্টিত হয়ে ঘুরে বেড়াতে হবে, নাকি তিনি মানে রাজনৈতিক নেতা হতে পারবেন না, বরং তাকে এক রকমের গৃহবন্দী একটা সরকার প্রধানের বা রাষ্ট্রপ্রধানের চেহারা দেওয়া হবে, যিনি কিনা নিরাপত্তার চাদর মুড়ে থাকবেন। তারেক রহমান সেই আগল যে ভাঙতে চাইছিলেন, সেটা তিনি একটা ইঙ্গিত দেন শুক্রবারে, যখন তিনি তার গুলশানের বাড়ি থেকেই হেঁটে তার 2-3 জন সহকর্মী নিয়ে হেঁটে তিনি গুলশান কার্যালয় পর্যন্ত যান। তারেক রহমানেরকে ঘিরে তিনি ফেরবার পর থেকে যা হচ্ছে, মানে সবকিছুই শিরোনাম। কে কে তার সঙ্গে সাক্ষাৎ করছেন, সারাদিন গুলশান কার্যালয়ে লাইন লেগে থাকছে, রাজনৈতিক নেতা, ব্যবসায়িক নেতৃবৃন্দ থেকে গোয়েন্দা বিভাগের প্রধান থেকে শুরু করে মানে সকল রাষ্ট্রদূতেরা এখন আসছেন, তো সকলে লাইন ধরে আছেন এবং প্রতিটি পদক্ষেপ খবর হচ্ছে। কিন্তু এই খবরের মধ্যে তিনি মানে তার দলীয় নেতাকর্মীদের সভা সমাবেশে যেতে পারছেন, তিনি স্বাধীনভাবে নয়াপল্টন কার্যালয়ে যেতে পারছেন। এক দফা গেছেন, ব্যাপক ভিড় হয়েছে, ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে যেতে হয়েছে। মানে একটা স্বাভাবিক রাজনৈতিক নেতার জীবন যদি তিনি না পান, তাহলে কি তিনি রাজনীতিতে সাফল্য পাবেন? মানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে এসে কোন পক্ষটি তাকে বুঝিয়েছে যে তিনি আসলে এমন একটা নিরাপত্তার চাদরে মোড়া অবস্থায়, যেন তিনি পরবর্তী সরকার প্রধান, এমন একটা মানে ভাব তৈরি করে শেষ পর্যন্ত তাকে সম্পূর্ণত তার দল, দলীয় নেতাকর্মী এবং জনসাধারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি রাজনৈতিক নেতৃবৃন্দের জন্য, জনসাধারণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হবে। তারেক রহমান ভয়ে কাবু হয়ে আছেন। তার নিরাপত্তার ভয়, তার জীবন রক্ষার দায়িত্ব কেউ নিতে চাইছেন না। সকলেই বলছেন তার নিরাপত্তার দায়িত্ব শুধুমাত্র তিনি একটা সংরক্ষিত এলাকায় থাকলেই নেওয়া সম্ভব। পুরোপুরি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তার জন্য জনসমাবেশ, জনসভার ব্যবস্থা করতে হবে, তাহলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ক্ষতিগ্রস্ত হবে। জামায়াতে ইসলামীর আমির, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তো বটেই, তারা ঘরে ঘরে যাচ্ছেন, বাজারে বাজারে হাঁটছেন, মসজিদে যাচ্ছেন, যেখানে খুশি পথসভা করছেন, উঠান বৈঠক করছেন। এই যখন অবস্থা, তখন তারেক রহমান উত্তরাঞ্চল সফরে যেতে চেয়েছিলেন এবং নির্বাচনী আচরণ বিধির কথা মাথায় রেখে, যেহেতু নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু করবার জন্য আরো কিছুদিন বাকি, তিনি একেবারে একটা ব্যক্তিগত সফর পরিকল্পনা করেছিলেন। 19 বছর পর তার উত্তরাঞ্চলে যাবার কথা ছিল, বগুড়া যাচ্ছিলেন, রংপুর, সিলেট, দিনাজপুরে যাচ্ছিলেন, নানির কবর জিয়ারত করবার কথা ছিল, রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবার কথা ছিল, এবং পরিকল্পনা ছিল যে এরপর এই সফরটা ভালো মতো হয়ে গেলে এমনকি 20শে জানুয়ারি তিনি সিলেটেও যাবেন, কারণ বাংলাদেশে প্রথাগতভাবে আসলে নির্বাচনী প্রচারণা শুরু হয় সিলেটের শাহজালাল মাজার থেকে। এখন তারেক রহমানকে নির্বাচন কমিশন এসে বলছে যে এই সফর যাত্রা
যাতে স্থগিত রাখা হয়, এবং তারেক রহমান এই সফর স্থগিত করে দিয়েছেন। তারেক রহমান কি কারণে এই সফর স্থগিত করলেন? মানে তিনি নিরাপত্তার ভয়ে স্থগিত করলেন। তিনি যখন বাংলাদেশে ফিরেছেন তার আগে কিন্তু বিএনপি এসএসএফ সুবিধা সরকারের কাছে চেয়েছিল তারেক রহমানের জন্য, এবং বলেছিল যে তারেক রহমানের নিরাপত্তার ভয়টা যেহেতু এত বেশি, কাজেই তাকে যাতে ভিভিআইপি মর্যাদায়, মানে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যে মর্যাদা পান সেই মর্যাদায় সরকার এসএসএফ সুবিধা দেয়। কারণ তারেক রহমানের নিরাপত্তার জন্য দল যে ব্যবস্থা করেছে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স দিয়ে সাবেক সেনা কর্মকর্তাদের নেতৃত্বে, বিএনপি বলছিল এর ফলে তাকে একটা এনক্লোজ জায়গায় মানে বাড়িতে বা গুলশান কার্যালয়ে নিরাপত্তা দেওয়া তাদের পক্ষে সম্ভব বটে, কিন্তু প্রকাশ্য স্থানে নিরাপত্তা দিতে হলে সরকারকে তাকে এসএসএফ সুবিধা দিতে হবে। এখন সরকার তাকে এসএসএফ সুবিধা দিতে রাজি হন নাই, কারণ সেটা দিলে আসলেই তারেক রহমান ফেরার আগে থেকেই জামায়াতে ইসলামী সহ বিরোধী পক্ষগুলো যেটা বলছিল যে একজনকে একটা বিরাট মানে নিরাপত্তা সুবিধা দিয়ে রীতিমতো সরকার প্রধান রাষ্ট্রপ্রধানের মর্যাদায় চলাফেরার ব্যবস্থা করে দিলে অন্যদের প্রতি এক রকমের জনসাধারণের মনে অন্যদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টির সমস্যা হয়। তো সেদিক থেকে সরকার এসএসএফ সুবিধা দিতে পারে নাই। এখন তার মানে তারেক রহমান ভরসা করতে পারছেন না যে তার জন্য তার রাজনৈতিক দল বিএনপি যে চেয়ারম্যান সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করেছে তার আয়োজনে বুলেট প্রুফ গাড়ি নিয়ে তিনি আসলে সিলেট, রংপুর, বগুড়া, দিনাজপুর কোথাও যেতে পারবেন। মানে তার নিরাপত্তাটা সবসময় রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত হতে হবে, এবং তারেক রহমান মনে করছেন যে এইভাবে তিনি তার ভীষণভাবে বহু ভাগে বিভক্ত হয়ে পড়া দল, সেই দলকে সংগঠিত করতে পারবেন, এই দলের ভোটারদেরকে নির্বাচনে ভোট দিতে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারবেন। মানে তারেক রহমান বসে থাকবেন গুলশান কার্যালয়ে এবং দলে দলে তার প্রতিপক্ষ রাজনৈতিক দল থেকে শুরু করে সকলে এসে তাকে সালাম জানিয়ে যাবেন যেন তিনি আগামী নির্বাচনে নির্বাচিত হতে যাচ্ছেন, অথচ নির্বাচনী কর্মকাণ্ডটাই তিনি করতে পারবেন না। তিনি তার প্রাণ ভয়ে ভীত হয়ে ভয়ে কাবু হয়ে গুলশান কার্যালয়ে বসে থাকবেন, অপেক্ষা করবেন পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার। আর যদি নির্বাচিত হতে না পারেন তখন তিনি কি করবেন? তখন তো সরকার এই যে যতটুকু সুবিধা তাকে এখন দিয়ে রেখেছে বা নির্বাচন কমিশন আগেই সাবধান করছে, মানে সরকারের কোনো পক্ষ তাকে তো তখন আগেও সাবধান করবে না। তখন তিনি বাংলাদেশে তার অবস্থানটা কি করে চালিয়ে যাবেন? নাকি তাকে আবারও বিদেশ চলে যেতে হবে? মানে তিনি যদি তার নিরাপত্তার ঝুঁকি নিতে না পারেন, তিনি যদি তার নিরাপত্তার ব্যবস্থা দলীয় নেতাকর্মীর ওপর ভরসা করে করতে না পারেন, তাহলে তিনি ঘর থেকে বেরোবেন কি করে? আর ঘরে বসে তিনি দিনের পর দিন সাক্ষাৎ করে যাবেন আর শিরোনাম হতে থাকবেন, আর তাতেই তিনি নির্বাচন জিতে যাবেন। নির্বাচনটা তো কখনো এত সহজ ছিল না, যে কারণে প্রাণের ঝুঁকি নিয়েই তো রাজনৈতিক নেতারা আমাদের মতো দেশগুলোতে নির্বাচনী প্রচারণা চালান। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভাতেও তো আমরা হামলা হতে দেখলাম। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা যত জনসভায় সারা বাংলাদেশ এক একবার নির্বাচনের আগে যখন চষে বেরিয়েছেন, এমনকি প্রতিকূল সরকারি পরিস্থিতিতেও তখন তাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে কে? এমনকি তারেক রহমানরা যখন ক্ষমতায়, বেগম খালেদা জিয়ার সরকার ক্ষমতায়, শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী, 21শে আগস্টের গ্রেনেড হামলা ঘটলো এবং আওয়ামী লীগ মনে করে এবং তারেক রহমানের বিচার হয়ে গেল যে সরকারই নাকি ওই যুদ্ধে ব্যবহারের যোগ্য গ্রেনেড নিয়ে এসেছিল বিরোধী দলীয় নেত্রীর সভায় হামলা চালাতে। তো তাহলে রাজনীতিটা তো এমন পঙ্কিল এবং কঠিন পরিবেশের মধ্যেই সবসময় করতে হয়। তারেক রহমানের নিরাপত্তার বিষয়টা কি সত্যি এতটাই গুরুতর, এতটাই আলাদা? পাকিস্তানের বেনজির ভুট্টো তিনি 8 বছরের বেশি নির্বাসন থেকে যখন সাধারণ ক্ষমা পেয়ে জেনারেল পারভেজ মোশাররফের আমলে দেশে ফিরলেন নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য, তখন তিনি দেশে যেদিন ফিরলেন সেদিনই তার জনসভায়, মানে তার যে জনসমাগম হলো সেখানে হামলার ঘটনা ঘটলো এবং প্রায় 150 জন মানুষ নিহত হলেন। কিন্তু বেনজির ভুট্টো কিন্তু বাড়ি বসে থাকলেন না। এরপর তিনি যে জনসমাবেশগুলো, জনসভাগুলো, জনসংযোগগুলো পরিচালনা করছিলেন, কারণ দলের নেতাকর্মীদের তো সবচেয়ে বেশি চাঙা হওয়া দরকার যে নেতা ফিরেছেন, একটা দলের খারাপ সময়ের অবসান হয়েছে। তখন দেখা গেল যে বেনজির ভুট্টো 2 মাসের মধ্যে, মানে নির্বাসন থেকে ফেরার 2 মাসের মধ্যে একটা জনসভায় কিন্তু এক কিশোর তাকে গুলি করলো এবং আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালো। সেই সময়ও সে ঘটনায় বেনজির ভুট্টো ছাড়াও অনেক নেতাকর্মী নিহত হলেন বটে। মানে এগুলো ভালো উদাহরণ নয়, কিন্তু যেটা বলছিলাম, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী জনসভায়ও তো গুলি করবার ঘটনা ঘটলো। কাজেই তারেক রহমান ভয়ে কাবু হয়ে বাড়ি বসে থেকে এই যে তাকে নিয়ে ধন্য ধন্য রব পড়ে গেছে এবং যেন তিনি প্রধানমন্ত্রী বলে অতি খাতির দেখাচ্ছে সরকার, পুলিশ, প্রশাসন, সেনাবাহিনী থেকে শুরু করে সকল পক্ষ, এতে ভুলে তিনি যদি তার দলীয় নেতাকর্মী থেকে দূরত্ব বজায় রাখেন, তার জনসমর্থনের জন্য তার জনসাধারণের কাছে না যান, তাহলে নির্বাচনের পর যদি পাশা উল্টে যায়, মানে যাকে বলা হচ্ছে আপনিই হবেন, আপনিই হবেন, আপনিই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী, তাকে যদি শেষ পর্যন্ত ভোটাররা প্রধানমন্ত্রী না বানান তার নির্বাচনী প্রচার কাজে এই ঘাটতির জন্য, তখন তিনি কি করবেন? তখন তার নিরাপত্তাটা নিয়ে সরকার, রাষ্ট্র একইভাবে উদ্বিগ্ন থাকবে তো? আর তখন তিনি ভয়ে কাবু হয়ে বাংলাদেশে থাকবেন নাকি আবার বিদেশ চলে যাবেন? এই প্রশ্নগুলো তারেক রহমানের এসব কর্মকাণ্ডে নিশ্চিতভাবেই উঠছে। তবে তারেক রহমানকে কি ভিত্তিতে নির্বাচন মানা করে দিল? তার সফর শুরু হওয়ার মাত্র একদিন আগে, রোববার থেকে তার সফরে যাবার কথা ছিল এবং
বগুড়া সহ পুরো উত্তরাঞ্চলে সাজ রব পড়ে গিয়েছিল যে নেতা আসবেন। কেন নির্বাচন কমিশন আটকালো? মানে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে পারে ভেবে আটকালো? মানে তিনি তার নানির কবর জিয়ারত করতে গেলে, শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে গেলে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে? সেটা জানায়নি বিএনপির স্থায়ী কমিটি। বিএনপির স্থায়ী কমিটি এটাও জানায়নি যে নির্বাচন কমিশন তাকে যেতে মানা করলো তার নিরাপত্তার ঘাটতির জন্য। মানে ঠিক কি আশঙ্কায়, কি উদ্বেগে তারেক রহমান তার কার্যালয়ের বাইরে পা না ফেলার সিদ্ধান্ত নিলেন? আর স্থায়ী কমিটি, বিএনপির নেতৃত্ব, তারেক রহমান কি ভাবছেন? কবে তিনি সাহস করে উঠবেন? কবে তিনি একের পর এক তার দরবারে সাক্ষাৎ প্রার্থীদের সাক্ষাৎ দেওয়ার খবরের বাইরে সত্যিকার অর্থে ঘরে ঘরে যাবেন, জনগণের সঙ্গে মিশবেন, তার নেতাকর্মীদের সঙ্গে মিশবেন, আর তার দল ভোটারদের চাঙ্গা করে তুলবেন? পারবেন না ভয়ে কাবু হয়েই থাকবেন? ভাববার যথেষ্ট কারণ আছে, সন্দেহ করবার কারণ আছে যে একটা পক্ষ তাকে ভয়ে কাবু করে রেখে, প্রাণ ভয়ে ভীত রেখে তাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি করে নির্বাচনটা সেরে ফেলতে চাইছে। বিরাট একটা জয়। আপনারা যে যেভাবেই বলেন, অন্য কেউ হইলে পারতো না রে ভাই, এই ডক্টর শফিকুর রহমান সাহেব কইরা দেখাই দিছে। তাকে এর জন্য মন্ত্রের অন্তঃস্থল থেকে একটা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা জাতিভেদ চাই না। গোপালগঞ্জের যারা আছে তারা আমাদেরই ভাই। তারা কেউ যদি কোনো অন্যায় করে থাকে ওই 5ই আগস্টের সময় তার বিচার হবে, কিন্তু নিরীহ মানুষও তো অনেক আছে, এবং অনেক গোপালগঞ্জে অনেক মানুষই আছে যারা আওয়ামী লীগ করে না, তারা হয়তো জামাত করে নয়, বিএনপি করে বা অন্য পার্টি করে, আছে এমন লোক আছে। এমন কেউ ভাইবেন না গোপালগঞ্জে শতভাগ মানুষই আওয়ামী লীগের সাপোর্টার ছিল না। দিস ইজ নট ট্রু। গোপালগঞ্জে যখন এমন একটা ঘটনা ঘটতেছে, ঠিক তার পরের দিনে আমরা যদি ঠাকুরগাঁয়ের দিকে তাকাই, ওইখানে কি ঘটতেছে? ওইখানে ফখরুল ইসলাম সাহেব আলমগীর, বিএনপির মহাসচিব মহোদয়, গতকালকেও একটা মিটিংয়ে এসে বলতেছে একটি দল স্বাধীনতার সময় যে বিশ্বাসঘাতকতা করেছিল তারা এখনো ক্ষমা চায়নি কেন? তাদের ক্ষমা চাইতে হবে। একটি দল বলছেন, উনি জামায়াতের কথা বলেন না, কিন্তু আমরা বুঝে নিয়েছি জামায়াতের কথাই বলছেন। এখনো কি সেই সময় আছে? ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এখনো কি সেই সময় আছে? গুইনা 10 দিন আছে মাত্র সামনে ইলেকশনের জন্য ভোট চান। এখনো যদি রাজাকার করেন, এখনো যদি সেই 71 করেন, ভোট তো পাইবেন না। কারণ বাংলাদেশের মানুষ দেখছে এক রাজাকার করে কত বড় মহাশক্তি ভস্য হয়ে গেছে। আপনারা এখনো আছেন রাজাকার নিয়ে। আপনার নেতা কি এটা বলে দিচ্ছে? আমার তো মনে হয় না তারেক রহমান সাহেব এটা বলে দিচ্ছে। অনেকে বলছে না, এগুলো তারেক রহমান সাহেবের ইনস্ট্রাকশন হয়, কিন্তু তারেক রহমান সাহেবের যে অ্যাটিচিউড তা দেখে কিন্তু মনে হয় উনি কিন্তু অনেক 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 মার্জিত, অনেক ভদ্র। তারেক রহমানকে যদি ওনার দলের লোকজন ফলো করতো বা ফলো করে, তাহলে বাংলাদেশে আর কোনো খুন খারাপি হইতো না। যে কয়টা হয়েছে, তারেক রহমান আসার পর সব স্থিমিত হয়ে যেত, কেউ শুনে না তার কথা। সাধারণ এক্সাম্পল ধরেন, তারেক রহমান সাহেব আমরা কি দেখলাম, একটা অনুষ্ঠানে আইসা উনি ওনার চেয়ারটা ছেড়ে দিলেন একজন মুরব্বীর জন্য, কত বড় সম্মান দেখাইলেন। মানে চেয়ারটা কোনো ব্যাপার না ওনার, মানে এটা দেওয়ার পিছনে মূল ধারণা হলো চেয়ার ইজ নট দ্য ফ্যাক্টর ইজ দ্য পিপল। যে মানুষটাকে দিচ্ছে সে মানুষটা। এই চেয়ার নিয়ে বা এই বসার জায়গা নিয়ে কিন্তু দেখেন একটা তাজা প্রাণ ঝরে গেল শেরপুরে। কি ঘটনা ছিল আপনারা জানেন, এত করে শুনে ফেলাইছেন, কিন্তু তার নেতা কর্মীরা কি তারেক রহমান সাহেবের এই নীতিগুলো শুনছে? তারেক রহমান যেমন চেয়ার নিয়ে কোনো সময় কোনো ঝামেলা করে না, কিন্তু তার কর্মীরা তো এখনো চেয়ার নিয়ে ঝামেলা করতেছে। শেরপুরে কি হয়েছিল? শেরপুরে যখন এই নির্বাচন কমিশন থেকে তফসিল নিয়ে আলোচনা করার জন্য 2 দলে ডাকছে, তো ন্যাচারালি জামাত তো জানেন একটু পাঞ্চুয়াল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। আপনি যদি জামাতের কোনো কর্মীকে বলেন সকাল 9টায় আসবে, উনি 9টা বাজতে 5 মিনিট আগে আসবে। আর আপনি যদি অন্য ধরনের কোনো কর্মীকে ডাকেন, 9টায় ডাকেন 9:30 আসবে, কারণ বলবে রাস্তায় জামা ছিল, রিক্সা পাইলেই, গাড়ি চাক্কা গেছে গা, মোটরসাইকেল তেল ছিল না। এটা আমাদের নেচার, আমি আপনি সবাই করি, কিন্তু জামাত এটা করে না, জামাত এই শিক্ষা দেয় নাই। ওনারা টাইমলি চলে গেছে, যে জায়গা নিয়ে বসে আছে, তো ওনারা তো পরে আসছে, বিএনপি পরে আসছে, এসে পরে জায়গা নিয়ে করলো বলছে তোমরা পিছনে যাও। তারা কিছু জায়গা ছাড়ছিল, যেটা শুনলাম ভাই ভার্চুয়াল মিডিয়াতে, তো আপনারাও দেখছেন কিছু জায়গা তারা ছেড়ে দিছিল, তাতেও তাদের হয় নাই, আরো জায়গা লাগবে, এটা নিয়ে প্রথম মারামারি হাতাহাতি, তারপর তো যা হইলো। এই জন্য দায়ী অনেকেই করছেন টিএনওকে বা ওইখানকার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে। অলরেডি দেখলাম টিএনও বা নির্বাচনের যে কমিশনার আছে তাকে স্যাক করে প্রত্যাহার করে নিয়ে গেছে। কিন্তু একটা মানুষ মরার পর, একটা মানুষকে নিহত করবার পর, একটা মানুষকে শহীদ দেওয়ার পর আপনি একটা অফিসারকে সরাইয়া নিয়ে গেলেন বা প্রত্যাহার করলেন, এটা কি কোনো সমাধান? আমরা তো এটা চাই না ভাই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস প্রথম দিন থেকে বলে আসতেছিল আমি একটা সুন্দর নির্বাচন উপহার দেবো। এই সিচুয়েশন যদি চলতে থাকে, এখন পর্যন্ত বোধহয় 6 জন না 7 জন নিহত হয়েছেন, প্রচুর মানুষ আহত হয়েছেন, এটা যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষ কি ভোট কেন্দ্রে যাবে? ইউনূস স্যার যে ঈদের মতো একটা মহা সমারোহে একটা ইলেকশন করার প্ল্যান করছে, এটা কি সাকসেসফুল হবে? আমার তো মনে হয় না। এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী নিচের কর্মীরাই তো মারামারি করে। কোনো নেতা মারামারি করে শুনছেন? এমন কোনো ঘটনা দেখছেন যে মারামারি হইয়া বিএনপি বা জামাতের উচ্চ মহলের একদম সেন্ট্রালের কোনো মানুষ মারা গেছে? না, তারা তো মারামারি করে না, করে তো কর্মীরা। এদেরকে আরো ট্রেন করতে হবে, অথবা এদেরকে বুঝাইতে হবে সহিংসতা করলে ইলেকশনটা ভালো হবে না। ইলেকশনটা যদি ভালো না হয় কোনো দলের জন্য লাভবান হবে না। তারেক রহমান যে স্টাইলে চলে, সে যদি তার ছেলে পেলেকে এইটাই বুঝাই দেয় যে তোমরা সহিংসতায় যাও না, তোমরা মারামারি করো না, এটা জামাতকেও বলা উচিত। কিন্তু জামাতকে বলবার কোনো প্রয়োজন নাই। আমি জামাতকে সাপোর্ট করি বলে না, আপনারা যাবেন, জামাত কখনোই প্রথম সহিংসতায় যায় না।
জামাত যদি সহিংসতায় যাইতো তাহলে নাসিরউদ্দিন পাটোয়ারিকে যখন ডিম নিক্ষেপ করা হয়েছিল তাদেরই তো জোটের প্রার্থী, তখন তারা কি করছে? তারা একটা মিছিল করছে, তারা কোথাও মারামারি করছে? করে নাই। জামাত চায় না মারামারি। তবে জামাত যদি মারামারি চায়, জামাত যদি মাঠে নামতে চায়, কেউ যদি শক্তি প্রদর্শন করতে চায়, অনেক বড় বড় নেতারাই বলেন একদিনে ইচ্ছা করলে ঢাকা শহর থেকে জামাতকে উধাও করে দেবো। তারা বোকার স্বর্গে বাস করেন। কারণ জামাতের যে কি ক্ষমতা আছে, জামাত যে কি করতে পারে, এটা আর কেউ না জানলেও শেখ হাসিনা জানতো। যার জন্যই শেখ হাসিনা জামাতকেই ডুবায় রাখছে, জামাতকেই একদম দলের উপরে রাখছে। আপনাদের বিএনপির অনেকেই তো ওই সময় বহাল তবিয়তে ছিল না, আমরা দেখি নাই? 2-4 জন নিয়ে গেছে আপনার জেলখানায়, নিয়ে বহাল তবিয়তে তাদেরকে রাখছে। কিন্তু জামাতকে শান্তিতে থাকতে দেয় না, কারণ জামাত জানে হাসিনাকে যদি কিছু করতে পারে তাহলে একমাত্র জামাতই পারে। এর জন্য জামাতকে নারায়ণ না বেশি। ওরা ওদের মতো থাকতে দেন, আপনারা আপনাদের মতো থাকেন। ইলেকশনের আর 8-10টা দিন বাকি। সবাইকে অনুরোধ করে বলতেছি, আর এগুলোর মধ্যে যায় না। এই খুনাখুনি, যে মানুষটা চলে যায় দুনিয়া থেকে, তার পরিবারের কথা একটু চিন্তা করেন। এই ছেলেটা কি দোষ করছিল যে সেক্রেটারি সাহেব যে আপনার শেরপুরে মারা গেল? মাসুম একটা মানুষ, কি দোষ করছিল সে? আচ্ছা, যদি দোষও করে থাকে তাহলে কি আপনি তাকে মেরে ফেলবেন? আপনার ভিডিওটা দেখছেন কিনা জানি না, ভিডিওটা দেখাইতেছি না। উনি পইরা আছে রাস্তার উপরে, তারপরে তার উপরে তাকে মারতেছে। জামাতের কয়েকজন তাকে অনুনয় বিনয় করে স্যার মাইরো না, তখন কিন্তু অলরেডি সে অলমোস্ট ডেড। এরকম নৃশংস কারবার যদি মানুষের চোখে পড়ে, তাহলে কি মনে করেন আমি যদি বাংলাদেশে থাকতাম, আমি আমার স্ত্রীকে, আমার সন্তানকে ভোট কেন্দ্রে পাঠাইতাম? আমি ভাবতাম না যে না ভাই, যাওয়ার দরকার নেই, কোন সময় কোন গন্ডগোলের মধ্যে পড়ে যাও। যদিও আর্মি থেকে এখন পাবলিসিটি হচ্ছে যে আপনারা কোনো ভয় পাইয়েন না, আপনারা ইলেকশনের সময় আসবেন, আপনারা ভোট দেবেন, আমরা আছি আপনাদের সাথে। আর্মি তো সব জায়গায় আছে। এখন তো আর্মি এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশে ঘুরতেছে, তারপরেও তো খুন খারাপই হচ্ছে। মানুষের এই বিশ্বাসটা যদি আগামী 8-10 দিনে চলে যায়, তাহলে একটা ইনক্রেডিবল ইলেকশন কোনোদিনই হইতে পারবে না বাংলাদেশে, এবং কোনোদিন এটা গ্রহণযোগ্যতার ইলেকশন হবে না যখন দেখবে যে ভোটাররা ভোট কেন্দ্রে যায় নাই। এতদিন আলোচনা ছিল ভোট কেন্দ্রে যাবে না, আওয়ামী লীগ যারা করে তারা। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আওয়ামী লীগ যারা করে তারাও ভোট কেন্দ্রে যাবে, কারণ তারা কেউ মার্কড হইতে চায় না, তারা কেউ কোনো লিস্টে থাকতে চায় না যে আমি আওয়ামী লীগ করি দেখি আমি ভোট কেন্দ্রে যাই নাই। তারা সব যাইতে চায়, কিন্তু সাধারণ মানুষ যারা শান্তিপ্রিয়, তারা ভোট কেন্দ্রে যাবে না। তাহলে স্যার ইউনূস স্যারকে বলছি, বা নির্বাচন কমিশনারকে বলছি, বা ওয়াকার সাহেবকে বলছি, আপনারা এখন থেকে একটা কিছু করেন। কি ডেভিল হার না কি করবেন করে, যারা সন্ত্রাসী আছে এদেরকে পাকড়াও করেন, অন্তত কিছুদিনের জন্য আপনাদের হেফাজতে রাখেন, রাইখা ইলেকশনটা ঠিক মতো করেন। মানুষের যদি বিশ্বাস চলে যায়, এইভাবে যদি খুন খারাপি চলতে থাকে, মানুষ কেউ ভোট কেন্দ্রে যাবে না, কোনো ভদ্রলোক যাবে না, যাবে পার্টির ছেলেপেলেরা, যারা ইয়াং জামায়াত টামাত করে বা যারা ইয়াং বিএনপি টিএনপি করে, তারা যায় ভোটটা দিয়ে আসবে। তাতে করে কি একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে? হবে না। এই ব্যাপারটা এখন ভাববার সময় এসে গেছে। এটা না হলে আমাদের এত স্বাধীন নির্বাচন, এটাও মাঠে মারা যাবে। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফিজ। চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার ও বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অসাধারণ নজিরবিহীন পদক্ষেপ, কিন্তু বিএনপির কারণে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। দর্শক, ডক্টর ইউনূস সরকার যথেষ্ট আন্তরিক ছিলেন এবং এখন আছেন, কিন্তু তাদের কথা প্রশাসনের একটা অংশ শুনছে না, পুলিশ শুনছে না, সেনাবাহিনীর একটা অংশ শুনছে না। উপদেষ্টা পরিষদের মধ্যে যারা বিএনপির দালাল, তারা পরিবেশ নষ্ট করার জন্য দায়ী, তারা সুষ্ঠু এবং কারচুপি নির্বাচন করছে। দর্শক, এই পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার কি করেছে, তাদের কি প্রস্তুতি, আমি আপনাদেরকে জানাবো। যে এত কিছুর পরও চলমান পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকারের যে প্রস্তুতি, বাংলাদেশে রক্ত ঝরছে, লাশ পড়ছে, এদেশে নারী নির্যাতন হচ্ছে, নারীদের কোপানো হচ্ছে, তাদের পোশাক খুলে নেওয়া হচ্ছে, বর্বর নির্যাতন চালানো হচ্ছে তারেক রহমানের পরিকল্পনায়। তারপরও ইউনূস সরকার ওয়াজ আন্তরিক যে তার একটা সুষ্ঠু নির্বাচন উপহার দিবে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা অলরেডি ব্যর্থতার পরিচয় দিয়েছে। বিএনপি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো পদক্ষেপ নিতে পারেননি। কয়েক মাস যাবৎ তারেকের গুন্ডা বাহিনী ঢালাওভাবে নারীদের উপর হামলা করছে, নারী নির্যাতনকারী একটা দল, এবং ওরা ওদের বউকেও পিটায়। কিন্তু এই ফৌজদারি অপরাধের বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু করতে পারেনি, কিছু করতে পারেনি, করতে হবে। এর মানে এই নয় যে আমরা পিছু হটব। এখন নির্বাচন না হলে বিএনপিরই লাভ, কারণ তারা তাদের পরাজয় লজ্জা ঢাকতে পারবে। দেখেছেন না, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছে তারেক। কেন? পরাজয়ের লজ্জা ঢাকতে। এইভাবে পরাজয়ের লজ্জা ঢাকতে জাতীয় নির্বাচনও বন্ধ করে দিতে চায় বিএনপি। আর এই জন্যই দেশে লাশের রাজনীতিতে মেতে উঠেছে বিএনপি। তারা নিজেদেরকে হত্যা করে এখন প্রতিপক্ষকে হত্যা করা শুরু করেছে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার প্রথম শহীদ জামাত নেতা, নির্বাচনী প্রচারণায় তাকে টার্গেটেডলি ঠান্ডা মাথায় তারেকের লেলিয়ে দেয়া গুন্ডা বাহিনী হত্যা করেছে। এটা তারেকের নির্দেশ ছিল। তারেক রক্ত খেতে বাংলাদেশে এসেছেন। এই সামরিক পরিস্থিতিতে ডক্টর ইউনূস সরকার ওভারঅল আন্তরিক এটা মনে হলো, সেনাবাহিনী কিছুটা হলো আগের চাইতেও নিরপেক্ষ মনে হলো। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করতে চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা ধ্বজভঙ্গ এক উপদেষ্টা, তার বডি ল্যাঙ্গুয়েজই স্মার্ট না, দেখলে মনে হয় ঘুমান, অথবা
চেহারা দেখলে মনে হয় কি বলবো, চেহারার মধ্যে যে একটা ভাইব্রেন্ট ভাব থাকে, বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা মোবিলিটি থাকে, এটা তার মধ্যে নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা অনেক দক্ষ লোক, মেধাবী, জ্ঞানী, আমি চিনি তাকে, জানি, এবং অত্যন্ত সৎ লোক বটে, কিন্তু বিএনপি দালাল। সমস্যা হচ্ছে এটা, এখানে ঝামেলা করছে বিএনপি। আর বিএনপি দালালি কেন করবেন? এই বিএনপি দালালি করতে যেই তাকে এখন ওই একটা রোগ আছে না, কোষ্ঠকাঠিন্য, কনস্টিপিটেশন না কি যেন, তাকে দেখলে মনে হয় যে এই কোষ্ঠকাঠিন্য হয়েছে। এটা স্বরাষ্ট্র উপদেষ্টার মতো একটা চাদ্রেল পোস্ট, যেই পদে যিনি যান তার মাথা উলে যায়, এটার জন্য তিনি এটা ডিজার্ভ করে না। আমি তো মনে করি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো উচিত ছিল মোস্তফা সরোয়ার ফারুকীকে, বুঝিয়ে দিতেন যদি নতুন কাউকে না নেন। ডক্টর খলিলুর রহমানকে সেট করা হয়েছিল, ঠিক করা হয়েছিল, শপথ হবে, শপথের জন্য চিঠি দেওয়া হয়েছে যে ডক্টর খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হবেন, কিন্তু বিএনপি ঠেকিয়ে দিয়েছে। আর এই স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কারণে এখন আমার দেশের নারীদের উপর বিএনপি সন্ত্রাসীরা হামলা করে, একের পর এক তাদেরকে লাঞ্ছিত করে, শারীরিকভাবে আঘাত করে, তাদেরকে কোপায়, মাথার উপর কোপ দেয়। আপনি চিন্তা করেছেন এই ধ্বজভঙ্গ স্বরাষ্ট্র উপদেষ্টা কি করে? ইউনূসের আমি দোষ দিচ্ছি, কারণ ইউনূস চেয়েছেন, কিন্তু বিএনপি চাপে পারেনি। এই জন্য বিএনপির কথা শোনা এটাই ছিল ভুল। কিসের বিএনপি? সব সোজা করে দিতে হবে। জামাত কোথাও অন্যায় করলে তাকেও সোজা করে দিতে হবে, আইন প্রয়োগ করতে হবে। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সিলেটের নির্বাচনী প্রস্তুতি খুবই ভালো, আমাদের যে প্রত্যাশা ছিল তার চেয়ে অনেক ভালো। এই যে কথা, এটি তো ইতর শ্রেণীর স্বরাষ্ট্র উপদেষ্টাদের মতো হয়ে গেল। প্রত্যাশার চাইতে ভালো, এটা মানে কি? প্রত্যাশার চাইতে ভালো হলে এই নারীদের উপর হামলা হয় বাংলাদেশে? আপনি দুর্বলতা স্বীকার করেন, না করছেন না। তবে যত সমস্যা এগুলো বিএনপির কারণে, স্বরাষ্ট্র উপদেষ্টা যে ব্যর্থ এটাও বিএনপির কারণে। কিন্তু সমস্যা হচ্ছে বিএনপির কথা শুনবে কেন? জনগণকে, ইউনূসের কথা ছিল যে জনগণকে জানিয়ে দিয়ে তিনি জনগণকে সাথে নিয়ে দায়িত্ব পালন করবেন। ইউনূস জনগণকে জানিয়ে দিয়ে বলুক যে আমরা কাজ করতে চাই, কিন্তু বিএনপি এভাবে কাজ করতে চায় না, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়োগ করবো, এটা আমার কাজ, কিন্তু এটা বিএনপি বাধা দিয়ে এই রানিং যিনি আছেন বিএনপি দালাল তাকেই রেখে দিয়েছেন। আর আমি নতুন জায়গায় সেট করেছি খলিলুর রহমান, তাকে বসতে দেয়নি বিএনপি, তারেক রহমান থেপ দিয়েছি। এটা জাতিকে জানিয়ে দিন। এবার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত সর্বোচ্চ। হ্যাঁ, অনেক প্রস্তুতির কথা এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, এটা আশাব্যঞ্জক এই খারাপ পরিস্থিতির মধ্যেও। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এবারে নির্বাচনের প্রতিটি কেন্দ্রে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। হ্যাঁ, এগুলো ঠিক, যে অতীতে যে কোনো সময় চাইতে সুষ্ঠু নির্বাচন করার প্রস্তুতি পদক্ষেপ, এগুলো ভালো। যে আধুনিক ব্যবস্থাপনা, যেমন এখানে যেটা বলা হয়েছে, প্রতি সেন্টার সুরক্ষা অ্যাপ চালাতে হবে, এটা তো আগে কেউ কল্পনা করতে পারতো না। তবে আপনি অ্যাটলিস্ট ডকুমেন্টেশন করতে পারবেন এবং প্রতিকার চাইতে পারবেন। তো এর থেকে যেটা বোঝা যায় যে এখন পর্যন্ত যে সরকারের সক্ষমতা, তাতে সুষ্ঠু নির্বাচনের কোনো গ্যারান্টি নেই। কিন্তু নির্বাচনের কারচুপি হলে ওইটা ধরা যাবে, অ্যাপস ট্যাপস সিসি ক্যামেরা থাকবে, এবং ওইটা ধরার পরে কারচুপি যারা করবে তারা ক্ষমতা আসতে পারবে না, তারা জিতলেও তাদের ক্ষমতায় বসতে হবে না, এটা হতেই দিবে না। মানে কারচুপি একটা প্রতিকার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু আমরা তো চাই যে কারচুপি মুক্ত নির্বাচন, কারণ কারচুপির মাধ্যমে নির্বাচনটা হয়ে গেলে ওই নির্বাচন তো বাতিল করতে হবে, তাহলে লাভটা হলো কি এত টাকা খরচ করে? এছাড়া ড্রোন নজরদারি চালু থাকলেও সব কেন্দ্রে ড্রোন থাকবে না। প্রতিটি কেন্দ্রে 10 জন করে আনসার থাকবে, এর মধ্যে 6 জন পুরুষ, 4 জন মহিলা, এদের মধ্যে আবার 3 জন আর্মড আনসার থাকবে। সেনা, নৌ, বিমান বাহিনী, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও পুলিশ থেকে থাকবে স্ট্রাইকিং ফোর্স, থাকবে মোবাইল টিমও। এবারের প্রস্তুতি খুবই ভালো, কোথাও কোনো ঘাটতি নেই। তাহলে এই নারীদের উপর নির্যাতন, জামাত নেতাকে হত্যা, কুপিয়ে জখম, দেশব্যাপী জামাতের উপর হামলা, এটা কি জিনেরা এসে করে গেছে? হ্যাঁ, প্রস্তুতি আছে, এটাও ঠিক। আবার এই কাজগুলো বিএনপি করছে, এটাও ঠিক। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বিএনপির দালাল হওয়ার কারণে কিছু বলতে পারছে না, এটা হচ্ছে আসল কথা। অতএব দর্শক, আপনাদের জন্য এটাই বলতে চাই যে বাংলাদেশে কি চলছে, কিভাবে চলছে, এর সমাধান কি, দায়ী কারা, এটা যদি সবকিছু আপনি বুঝে শুনে আপনি না সুনাগরিক হিসাবে একটা সিদ্ধান্ত নিতে চান, বিএনপিকেই আপনাকে দায়ী করতে হবে। ইউনূস সরকার যতটা ব্যর্থ, সেটাও বিএনপির কারণে। বিএনপি হাসিনা বিরোধী দল ছিল, মজলুম দল ছিল, বিএনপিকে যদি বেধড়ক পেটায় তখন আবার বিএনপি আন্দোলন করবে। সরকার এটা একটা সীমাবদ্ধতা যে বিএনপির বিরুদ্ধে কার্যকর অ্যাকশন নিতে পারছে না, কারণ বিএনপিকে পেটালে বড় বড় নেতাদের ধরলে আবার তারা বলবে যে এই তো আওয়ামী দোষর হয়ে গেছে। অতএব সব সমস্যার মূল হচ্ছে বিএনপি।